হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি 80+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তাই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এই প্রশ্নতে বলা হয়েছে মাকড়সার শ্বাস অঙ্গ কী বলা হয়? শ্বাস অঙ্গকে বিভিন্ন যে পতঙ্গ তাদের শ্বাস অঙ্গ বা রেচন অঙ্গ এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 12 থেকে 15টি প্রশ্ন করে রাখো এগুলির মধ্যেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে যাবে। তোমরা যদি এই ধরনের প্রশ্ন করতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মাকড়সার শ্বাসঙ্গ হলো বুকলাং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এটি দেখতে বইয়ের পাতার মতো স্তরে স্তরে সাজানো থাকে বলে একে বুকলাং বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর, মাকড়সা কোন পর্বের প্রাণী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থোপোডা পর্বের প্রাণী হলো মাকড়সা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থোপোডা বা সন্ধিপদ প্রাণী বলা হয় মাকড়সাকে। মনে রাখবে এরা অর্থোপোডা পর্বের অন্তর্গত এবং এরা কোন শ্রেণীর যদি বলা হয় অ্যারাকোনিডা শ্রেণীর পর্ব। ওকে, তো শ্রেণীর কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে শ্রেণী হচ্ছে অ্যারাকোনিডা শ্রেণীর অন্তর্গত হচ্ছে মাকড়সা। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, মাকড়সার কয়টি পা আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে মাকড়সার থাকে 8টি পা। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো মাকড়সা সম্বন্ধে এরকম প্রশ্ন আসবে শ্বাসঙ্গ, রেচনাঙ্গ বা কোন পর্বের কোন শ্রেণীর বা কয়টি পা। 8টি পা থাকে। মনে রাখবে পতঙ্গদের সাধারণত 6টি পা থাকে। পতঙ্গ শ্রেণীর পতঙ্গদের 6টি পা থাকে, কিন্তু এখানে ব্যতিক্রম মাকড়সার থাকে 8টি, কারণ মাকড়সা পতঙ্গ নয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে নীল লোহিত কার ছদ্মনাম? বিভিন্ন যে ব্যক্তি রয়েছে তাদের ছদ্মনাম সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা না দেখেছো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে পেয়ে যাবে সমস্ত প্রকার ছদ্মনাম। রাইট উত্তরটি হয়ে যাবে নীল লোহিত হল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার আরও 2টি ছদ্মনাম রয়েছে, একটি হচ্ছে সনাতন পাঠক আর একটি হচ্ছে কৃত্তিবাস ভদ্র। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী। শরৎচন্দ্রের উপনামের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় কথা শিল্পী বলা হয়। কথা শিল্পী নামে পরিচিত হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, কমলাকান্ত কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। এবং মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপনাম রয়েছে, তিনি সাহিত্য সম্রাট নামে পরিচিত। তিনি হচ্ছে সাহিত্য সম্রাট নামে পরিচিত হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তি রয়েছে যেমন বঙ্কিমচন্দ্র বলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, প্রমথ চৌধুরী, তাদের যে উপনাম এগুলি থেকেও প্রশ্ন এসে থাকে। আমরা অলরেডি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, আমাদের কোর্সে পেয়ে যাবে। এই নাম্বারে যোগাযোগ করতে পারো কোর্স নিতে চাইলে। তাছাড়াও টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, মৌমাছি কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিমল ঘোষের ছদ্মনাম হলো মৌমাছি। তিনি ছোটদের জনপ্রিয় পত্রিকা আনন্দ মেলার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক ছিলেন। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কার সাথে যুক্ত? মনে রাখবে বসু বিজ্ঞান মন্দির জগদীশ চন্দ্র বসুর সাথে যুক্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা আরও মনে রাখবে কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন জগদীশ চন্দ্র বসু এবং তিনি 1917 সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এই পয়েন্টটা মনে রাখবে। এবং এশিয়ার অন্যতম প্রাচীন গবেষণা কেন্দ্র হচ্ছে এই বসু বিজ্ঞান মন্দির। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, বসন কণা কার নামের সাথে
জড়িত বা নামাঙ্কিত। বসন কণার কথা যদি বলা হয়, সঠিক উত্তর চলে যাবে অপশন বি এর সাথে। সত্যেন্দ্রনাথ বসুর সাথে যুক্ত হচ্ছে বসন কণা। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাথে তার গবেষণা সূত্র ধরে বসু আইনস্টাইন সংখ্যাতত্ত্ব তৈরি হয়। মনে রাখবে অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, জটায়ু চরিত্রটি কার সৃষ্টি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন যে চরিত্র রয়েছে, যেমন জটায়ু চরিত্র, বাটুল চরিত্র, টেনিদা চরিত্র, এ ধরনের প্রশ্ন আসে এবং এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যজিৎ রায়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই চরিত্রটি হচ্ছে সত্যজিৎ রায়ের সৃষ্টি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 11 নম্বর, টেনিদা কার সৃষ্টি? টেনিদা চরিত্রটির সঠিক উত্তর হয়ে যাবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্টি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই চরিত্রগুলি নিয়ে আমি একটি স্পেশাল ভিডিও করে দিয়েছি, যেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার চান্স রয়েছে। 20টি স্পেশাল যদি প্রশ্ন করে রাখো যে এই চরিত্রগুলি কার সৃষ্টি, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বাটুল দি গ্রেট কার সৃষ্টি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে নারায়ণ দেবনাথের সৃষ্টি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে নারায়ণ দেবনাথের অন্যান্য যে বিখ্যাত সৃষ্টি হলো, মনে রাখবে হাঁদা ভোঁদা। হাঁদা ভোঁদার কথা যদি বলা হয়, এগুলাও হচ্ছে নারায়ণ দেবনাথের সৃষ্টি। তাছাড়াও আছে আমাদের যে নন্টে ফন্টে, এটাও হচ্ছে নারায়ণ দেবনাথের সৃষ্টি। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, মেনিন কাম্প কার লেখা? এবং মনে রাখবে এর সম্পূর্ণ বাংলার কথা যদি বলা হয় আমার সংগ্রাম। এটি হবে সঠিক উত্তর আলবার্ট হিটলারের উক্তি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নতে বলা হয়েছে দাস ক্যাপিটাল কার লেখা? দাস ক্যাপিটালের কথা যদি বলা হয় কার্ল মার্ক্সের লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি সমাজতন্ত্র এবং অর্থনীতির একটি মৌলিক আকর গ্রন্থ। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্নে বলা রয়েছে অন কন্ট্রাডিকশন কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিরোধ সম্পর্কে, এবং মনে রাখবে এটি মাও সেতুংয়ের লেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে তিনি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন, মাও সেতুং। নেক্সট হচ্ছে দেখো সোশ্যাল কন্ট্রাক্ট কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রুশোর লেখা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার বিখ্যাত উক্তি হলো মানুষ স্বাধীন হয়ে জন্মালো সর্বত্রই সে শৃঙ্খলিত। এটি হচ্ছে তার উক্তি, তার স্লোগান। এছাড়াও তোমরা মনে রাখবে বিভিন্ন যে বিখ্যাত রয়েছে ব্যক্তি ভারতের বা আন্তর্জাতিক, এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে দেখো রিপাবলিক, এটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্লেটোর লেখা। এবং মনে রাখবে প্লেটো ছিলেন গ্রিক দার্শনিক সক্রেটিসের ছাত্র। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, প্যারাডাইস লস্ট কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জন মিল্টনের লেখা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা এটি একটি বিখ্যাত মহাকাব্য এবং 17 শতাব্দীতে লেখা হয়েছিল এটি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এরকম তোমাদের পরীক্ষাতে 20 থেকে 25টি প্রশ্ন রয়েছে, এগুলি তোমরা যদি করে রাখো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? স্বামী বিবেকানন্দের জন্মস্থান হচ্ছে উত্তর কলকাতার শিমুলিয়া অঞ্চলে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শিমুলিয়াতে। মনে রাখবে তার জন্মদিন 12 জানুয়ারি তার জন্মদিনে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোথায় জন্মগ্রহণ করেন? এই ধরনের প্রশ্ন আসে বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান। তাছাড়াও ক্ষুদিরাম বসু কোথায় জন্মগ্রহণ করেন? মেদিনীপুরের মৌবনী গ্রামে। এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু। এবং মনে রাখবে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেশপ্রেম দিবস বা পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মান বা জন্মগ্রহণ করেন?
আগেই বললাম তোমাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন আসে। তোমরা যদি 15টি প্রশ্ন করে রাখো বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান, তোমরা পরীক্ষায় যদি প্রশ্ন আসে 1 নাম্বার মাস্ট পেয়ে যাবে সেখান থেকে। এরকম আমাদেরকে ধরে ধরে প্রশ্ন করতে হবে কোথার থেকে আমাদের প্রশ্ন আসে, প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা অধ্যায় থেকে বা প্রতিটা টপিকস থেকে আমাদের 15 থেকে 20টি বাছাই করা প্রশ্ন করতে হবে, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। এই ধরনের প্রশ্ন বা এরকম যদি তোমরা ক্লাস করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো বা আমাদের পেড কোর্স ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে আমরা সমস্ত ক্লাস করিয়ে দেবো। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যদি কথা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন তিনি। এবং মনে রাখবে তিনি এশিয়ার প্রথম ব্যক্তি হিসাবে 1913 সালে সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, শ্রীরামকৃষ্ণ কোথায় জন্মান? সঠিক উত্তর হয়ে যাবে হুগলি জেলার কামারপুকুর গ্রামে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তার ছোট্টবেলায় নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে শ্রীরামকৃষ্ণদেবের আসল নাম কি? মনে রাখবে গদাধর চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, হেভি ওয়াটার বা খরজল কি? খরজলের কথা যদি বলা হয় মনে রাখবে খরজল যে জলে সহজে সাবানে ফেনা হয় না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জলে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম লবণের উপস্থিতির কারণে জল ক্ষার হয় বা হার্ড হয়, মনে রাখবে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখে নেব হেভি ওয়াটার অর্থাৎ ভারী জলের কথা যদি বলা হয় কাকে বলা হয়? ডয়টেরিয়াম অক্সাইডকে বলা হয় বা D2O-কে বলা হয় সংকেত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ব্যবহৃত হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব সফট ওয়াটার, মৃদু জল। তো এখানে আমরা 3 প্রকারের প্রশ্ন দেখে নিলাম, খর জল, ভারী জল, মৃদু জল, হার্ড ওয়াটার, হেভি ওয়াটার এবং সফট ওয়াটার। তো সফট ওয়াটার কি? যে জলে সহজে সাবানে ফেনা হয়, জলে ফেনা হয় তাকেই বলা হয় সফট বা মৃদু জল বলা হয়। মনে রাখবে বৃষ্টির জল হলো প্রাকৃতিক মৃদু জলের উদাহরণ। বৃষ্টির জল হচ্ছে সফট ওয়াটারের উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো 26 নাম্বার প্রশ্ন, কি বলা হয়েছে? ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ কিসের সাথে যুক্ত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে, তোমরা মনে রাখবে সাংবাদিকতা বা সংবাদপত্রকে বলা হয় ওকে সংবিধানের 4 স্টেট বা চতুর্থ স্তম্ভ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এগুলো বাইরে অর্থাৎ সাংবাদিকতাকে বলা হয় চতুর্থ স্তম্ভ, কারণ তারা সরকারের কাজকর্ম নজরদারি করে এবং জনগণকে তথ্য দেয়। এই জন্য সংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয়েছে সংবাদপত্রকে। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 27 নাম্বার প্রশ্ন, কোন ধমনী দূষিত রক্ত বহন করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফুসফুসীয় ধমনী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে সাধারণ নিয়ম হলো ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে, কিন্তু এটি এর ব্যতিক্রম। মনে রাখবে দূষিত রক্ত মানে কি? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, কোন শিরা বিশুদ্ধ রক্ত বহন করে? আগের প্রশ্নটা ছিল কোন ধমনী এবং এটা বলা হয়েছে কোন শিরা বিশুদ্ধ রক্ত বহন করে। বিশুদ্ধ মানে কি? অক্সিজেন O2 যুক্ত রক্ত বহন করে। তো আগেরটা ছিল দূষিত এবং এটি হচ্ছে বিশুদ্ধ অর্থাৎ অক্সিজেন যুক্ত। মনে রাখবে ফুসফুসীয় শিরা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে শিরার কাজ হলো দূষিত রক্ত বহন করা, হলেও এটি একমাত্র শিরা যা বিশুদ্ধ রক্ত বহন করে। নেক্সট প্রশ্ন হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা হলেন ভারতের প্রথম মহাকাশচারী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তিনি 1984 সালে তিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের সাথে। নেক্সট প্রশ্ন দেখো 30 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নোবেলজয়ী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারতের প্রথম নোবেলজয়ী বা এশিয়ার প্রথম নোবেলজয়ী। তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন।
এই ধরনের প্রশ্ন আসে ভারতের প্রথম পুরুষ বা ভারতের প্রথম মহিলা সম্বন্ধে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, রাষ্ট্রপতি কে ছিলেন, নোবেলজয়ী কে ছিলেন, ইংলিশ চ্যানেল অতিক্রমকারী কে ছিলেন, তাছাড়া মহিলা প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয় প্রধানমন্ত্রী কে ছিলেন, রাষ্ট্রপতি, তাছাড়াও স্পিকার, এই ধরনের প্রশ্ন আসে। এই ধরনের তোমাদের 20 থেকে তোমাদের 40টি প্রশ্ন করে রাখলেই যথেষ্ট। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? সঠিক উত্তরটি হয়ে যাবে মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম রাজ্যপাল ছিলেন এবং তাকে বলা হয় ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। এবং সুচেতা কৃপালিনীর কথা যদি বলা হয়, ভারতের প্রথম মহিলা কে ছিলেন? মহিলা মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার ছিলেন সুচেতা কৃপালিনী, তিনিও ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যেরই। ইন্দিরা গান্ধীর কথা যদি বলা হয়, ভারতের প্রথম ফার্স্ট কে ছিলেন? ফার্স্ট প্রধানমন্ত্রী ছিলেন, প্রাইম মিনিস্টার ছিলেন, মহিলা প্রাইম মিনিস্টার। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। এছাড়াও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা মনে রাখবে বিজয়লক্ষ্মী পণ্ডিত প্রথম ছিলেন, মহিলা রাষ্ট্রদূত ছিলেন একমাত্র। এছাড়াও উত্তরপ্রদেশের প্রথম মহিলা মন্ত্রীর কথা যদি বলা হয়, ব্রিটিশ আমলে বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা কার লেখা? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ ইকবাল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। এটি ব্রিটিশ ভারতের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ওনাম কোন রাজ্যের উৎসব? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কেরল রাজ্যের উৎসব হলো ওনাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই উৎসব কেরলের বিখ্যাত যে নৌকা দৌড় বা নৌকা প্রতিযোগিতা কেরল রাজ্যে ওনাম উৎসবের সাথে পালিত হয়। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, পোঙ্গল কোন রাজ্যের উৎসব? বিভিন্ন রাজ্যের যে ফেমাস উৎসব রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন রয়েছে। তোমরা যদি 30 থেকে 35টি প্রশ্ন করে রাখো বিভিন্ন রাজ্যের যে ফেমাস উৎসব, এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন পেয়ে যাবে। এবং পোঙ্গলের কথা যদি বলা হয় তামিলনাড়ু। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং জানতে হবে এটি হচ্ছে একটি নবান্ন উৎসব যা প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয়, নতুন বছরের উৎসব। নেক্সট হচ্ছে 35 নাম্বার, বিহু কোন রাজ্যের উৎসব? বিহুর কথা যদি বলা হয় আসাম রাজ্যের উৎসব। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে মনে রাখবে আসামে বছরে 3 বার বিহু পালিত হয়। এই 3 বার বিহুর কথা যদি বলা হয় মনে রাখবে, একটি হচ্ছে রঙ্গোলি বিহু, আরেকটি হচ্ছে কঙ্গোলি বিহু, আরেকটি হচ্ছে ভোগালী বিহু। এই 3 প্রকার বিহু আসাম রাজ্যে পালিত হয়। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 23টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার কথা যদি বলা হয়, পশ্চিমবঙ্গের বৃহত্তম হবে দক্ষিণ 24 পরগনা। মনে রাখবে বৃহত্তম জেলা, এটি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, মনে রাখবে। এবং ক্ষুদ্রতমর কথা যদি বলা হয়, ক্ষুদ্রতম জেলা সেটা মনে রাখবে কলকাতা। কলকাতা হচ্ছে ক্ষুদ্রতম জেলা পশ্চিমবঙ্গের। এই দুইটি প্রশ্ন মনে রাখবে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কত? কয়টি রাজ্য রয়েছে পূর্ণ রাজ্য এবং কয়টি কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। মনে রাখবে ভারতে বর্তমানে পূর্ণ রাজ্যের সংখ্যা যদি বলা হয় 28টি রাজ্য রয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। এবং যদি বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল কটি রয়েছে? কেন্দ্রশাসিত, সেখানে হয়ে যাবে 8টি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন, রত্নাবলী কার লেখা? 4টি অপশন রয়েছে। রত্নাবলীর কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি চলে যাবে হর্ষবর্ধনের লেখা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে হর্ষবর্ধনের রচিত আরও 2টি নাটক হলো নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। মনে রাখবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 39 নম্বর প্রশ্ন, বিজয় ঘাট কার সমাধিস্থল?
বিজয়ঘাট, রাজঘাট, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। দিল্লির যে বিখ্যাত ব্যক্তি রয়েছে, বিশিষ্ট ব্যক্তি, তাদের যে সমাধিস্থল, এখান থেকে প্রশ্ন আসে। 20টি সমাধিস্থলের প্রশ্ন যদি করে রাখো 1 নম্বর পেয়ে যাবে পরীক্ষাতে যদি আসে। নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। মনে রাখবে বিজয়ঘাট হলো লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ডায়নামো কোন রূপান্তর হয়? এখানে বলা হয়েছে ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। প্রশ্নটা হবে ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। মনে রাখবে এটি যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডায়নামো কি? যান্ত্রিক শক্তি, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় বিদ্যুৎ শক্তিতে। নেক্সট প্রশ্ন দেখো 41 নম্বর প্রশ্ন। 41 নম্বরে বলা হয়েছে জেনারেটর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। জেনারেটর কিসে রূপান্তরিত ঘটায়? প্রশ্নটা এরকম। মনে রাখবে জেনারেটরের কথা যদি বলা হয় এটাও যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডায়নামো সাধারণত ছোট্ট মাপের ডিসি কারেন্ট তৈরি করে, আর জেনারেটর এসি ডিসি দুটি তৈরি করতে পারে। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, রেড স্কোয়ার কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে মস্কোতে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমাদের পরীক্ষাতে মাথায় আসতেই পারে মস্কো, এটি কোথায় অবস্থিত? মস্কো মনে রাখবে এটি হচ্ছে রাশিয়াতে অবস্থিত। মস্কো রাশিয়াতে। নেক্সট প্রশ্ন হচ্ছে 43 নম্বর প্রশ্ন, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে বুড়িগঙ্গা। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঢাকা বাংলাদেশের রাজধানীর নাম এবং এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে 44 নম্বর প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে হুবলি জংশন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং এই স্টেশনটির নাম হচ্ছে সিদ্ধারুদ্ধা স্বামীজি স্টেশন এবং এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। এখান থেকে দুরকম প্রশ্ন আছে, সবাক চলচ্চিত্র এবং নির্বাক চলচ্চিত্র, আরেকটি হচ্ছে রঙিন চলচ্চিত্র। এখানে সবাক বলা হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে আলম আরা সবাক চলচ্চিত্র, অর্থাৎ সাথে অডিও ছিল। ওকে, ভিডিওর সাথে অডিও। রাজা হরিশ্চন্দ্র এটির কথা যদি বলা হয় প্রথম নির্বাক চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন দেখো 46 নম্বর প্রশ্ন, ব্রড গেজের রেল লাইনের মাপ কত? ব্রড গেজের রেল লাইনের মাপ যদি বলা হয় 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মনে রাখবে 1.67 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসতে পারে মিটার গেজ। মিটার গেজের মাপ কত রেল লাইনের? মিটার গেজের মাপ মনে রাখবে 1 মিটার সাধারণত হয়ে থাকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 48 নম্বর প্রশ্ন, ন্যারো গেজ রেল লাইনের মাপ কত? সঠিক উত্তর হয়ে যাবে 0.76 মিটার, 6-7 মিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই 3 ধরনের প্রশ্ন আসে, একটি হচ্ছে ব্রড গেজ, মিটার গেজ, আর একটি হচ্ছে ন্যারো গেজ। এদের সাধারণত মাপ কত? ওকে, এবং ন্যারো গেজের কথা যদি বলা হয় এটি হচ্ছে দার্জিলিং হিমালয় রেলওয়ের যে ন্যারো গেজ ব্যবহৃত করা হয়। নেক্সট হচ্ছে 49 নম্বর প্রশ্ন, ভারতীয় রেল কত সালে চালু হয়? ভারতীয় রেলের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের 1853 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 16ই এপ্রিল, কত সালে? 16ই এপ্রিল 1853 সালে প্রথম ট্রেন চালু হয়। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, কার আমলে ভারতের রেল প্রথম চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডালহৌসিকে ভারতের রেলের জনক বলা হয়। নেক্সট হচ্ছে 51 নম্বর প্রশ্ন, প্রথম ট্রেন ভারতের কোথা থেকে কোথা চলেছিল?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মোট 34 কিলোমিটার ট্রেন চলেছিল মুম্বাই থেকে থানে। নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম রেলমন্ত্রী হলেন জন মাথাই। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ভারতের প্রথম রেল বাজেটও পেশ করেছিলেন। নেক্সট হচ্ছে 53 নম্বর প্রশ্ন, ভারতীয় রেলপথ বর্তমানে কয়টি জোন আছে রেলপথে? ভারতীয় রেলপথের বর্তমানে জোন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে 18টি জোন রয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18টি জোনটি হলো দক্ষিণ তটবর্তী রেলওয়ে। লাস্টের যে 18তম জোন সেটি তোমরা মনে রাখবে, 18তম হলো দক্ষিণ তটবর্তী রেলওয়ে। নেক্সট হচ্ছে 54 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। অপশন বি, এটি কলকাতার ফেয়ারলি প্লেসে অবস্থিত। নেক্সট হচ্ছে 56 নম্বর প্রশ্ন, রেলওয়ে সার্ভিস কমিশনের সদর দপ্তর কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর। এলাহাবাদের বর্তমান নাম হলো প্রয়াগরাজ, মনে রাখবে। এবং এখানে রেলওয়ে সার্ভিস কমিশনের সদর দপ্তর। নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পেরাম্বুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এটি চেন্নাইয়ের কাছে পেরাম্বুর অবস্থিত। কোথায়? চেন্নাইয়ের কাছে অবস্থিত। নেক্সট হচ্ছে 58 নম্বর প্রশ্ন, লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, চিত্তরঞ্জনে অবস্থিত লোকোমোটিভ ওয়ার্কস। এখানে ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করা হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 59 নম্বর প্রশ্ন, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত? ডিজেল লোকোমোটিভ ওয়ার্কসের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বারাণসীতে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে এখানে এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। এটি বারাণসীতে কোথায়? উত্তরপ্রদেশে। নেক্সট প্রশ্ন দেখো, 60 নম্বর প্রশ্ন, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বরোদাতে অবস্থিত। বরোদা বা ভাদোদরা গুজরাট রাজ্যে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 61 নম্বর প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম? আমরা এরপর কিছু ব্যক্তিদের ছদ্মনাম দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষাতে সাধারণত এসে থাকে। ভানু সিংহ সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। তাছাড়াও মনে রাখবে আন্নাকালী পাকড়াসি, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এছাড়া মনে রাখবে আরও কিছু প্রশ্ন দেখো, 62 নম্বর, হুতুম পেঁচা কার ছদ্মনাম? হুতুম পেঁচার কথা যদি বলা হয়, মনে রাখবে কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 63 নম্বর প্রশ্ন, ধূমকেতু কার ছদ্মনাম? ধূমকেতু সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো ধূমকেতু। ব্যাঙ্গাচি এগুলি কাজী নজরুল ইসলামের। 64 নম্বর প্রশ্ন হলো জরাসন্ধা কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 65 নম্বর প্রশ্ন, জুভেনিস কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে হেনরি ডিরোজিওর ছদ্মনাম। ওকে, HLV ডিরোজিওর ছদ্মনাম হলো জুভেনিস। জুভেনিস অপশন বি সঠিক উত্তর। নেক্সট 66 নম্বর প্রশ্ন, বিরূপাক্ষ কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছদ্মনাম হলো বিরূপাক্ষ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 67 নম্বর প্রশ্ন, কালকুট কার ছদ্মনাম? সঠিক উত্তরটি হয়ে যাবে সমরেশ বসুর ছদ্মনাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 68 নম্বর প্রশ্ন, বনফুল কার ছদ্মনাম? বনফুল থেকে হয়ে যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট আমরা কিছু ব্যক্তিদের উক্তি দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, বিখ্যাত ব্যক্তিদের উক্তি ও লেখক। তো আরাম হারাম হ্যাঁ উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহরুর উক্তি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু, তার উক্তি হলো আরাম হারাম হ্যাঁ। নেক্সট হচ্ছে 70 নম্বর প্রশ্ন, হে রাম উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধীর উক্তি হলো হে রাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 71 নম্বর প্রশ্ন, লেটস এ 100 ফ্লাওয়ার্স ব্লুম, এর ফুল ফর্ম কি? শত ফুলে বিকশিত হোক। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাও সেতুংয়ের উক্তি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 72 নম্বর প্রশ্ন, ভিনি ভিদি ভিকি কার লেখা বা কার লেখা নাটকে আছে? তো এখানে কি বলা হয়েছে? কার লেখা নাটকে আছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, লেখা নাটকের কথা যদি বলা হয় সঠিক উত্তর চলে যাবে অপশান এ শেক্সপিয়ারের সাথে। অপশান এ সঠিক উত্তর। ওকে, জুলিয়াস সিজারের এটি নাটক, তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভিনি ভিদি ভিকি মূল কথাটি কার? এরকম প্রশ্ন যদি আসে, আগেরটা ছিল কার লেখা এবং এখন হচ্ছে ভিনি ভিদি ভিকি এটি কার কথা, সেখানে হয়ে যাবে সঠিক উত্তর জুলিয়াস সিজারের কথা, এটি মূল কথাটি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো প্রশ্ন দেখে তোমাদেরকে উত্তর করতে হবে। আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, কার লেখা নাটক যদি বলা হয় সেখানে হয়ে যাবে শেক্সপিয়ার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং যদি বলা হয় এই মূল কথাটি কার বা কথাটি কে বলেছেন, সেখানে হয়ে যাবে জুলিয়াস সিজার। নেক্সট হচ্ছে 74 নম্বর প্রশ্ন, দেখো, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, কার লেখা? মনে রাখবে জন কিটসের লেখা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 75 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে? ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স আর মাই গড, কার লেখা? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে মহাত্মা গান্ধীর লেখা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 76 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, কার উক্তি? মনে রাখবে এই ধরনের তোমাদের পরীক্ষাতে 30+ প্রশ্ন করে রাখতে হবে বিশিষ্ট ব্যক্তিদের উক্তি, যেগুলি থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও এখান থেকে বানিয়ে দেবো। রাইট অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার উক্তি হলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এছাড়াও তোমরা মনে রাখবে দিল্লি চলো কার উক্তি? সেটাও হয়ে যাবে সুভাষচন্দ্র বসুর উক্তি। প্রশ্ন দেখো 77 নম্বর প্রশ্ন কি বলেছে? ইট টু ব্রুটে, ইট টু ব্রুটে এই বিখ্যাত উক্তিটি কার? মনে রাখবে এর অর্থ হচ্ছে তুমিও কি আমার বিরুদ্ধে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি হচ্ছে শেক্সপিয়ারের উক্তি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ফেমাস উক্তি এই প্রশ্নগুলো। নেক্সট হচ্ছে 78 নম্বর প্রশ্ন, যত মত তত পথ উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রী রামকৃষ্ণ দেবের উক্তি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে তার যে উপনাম, তার আসল নাম হচ্ছে গদাধর চট্টোপাধ্যায়। নেক্সট হচ্ছে 79 নম্বর প্রশ্ন, টাকা মাটি মাটি টাকা উক্তিটি কার? এই প্রশ্নটাও সঠিক উত্তর হয়ে যাবে গদাধর চট্টোপাধ্যায় বা শ্রী রামকৃষ্ণ দেবের উক্তি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 80 নম্বর প্রশ্ন, ইউরেকা ইউরেকা কার উক্তি? সঠিক উত্তরটি হয়ে যাবে আর্কিমিডিসের উক্তি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 81 নম্বর প্রশ্ন, হে ভারত ভুলিও না উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দের উক্তি হচ্ছে হে ভারত ভুলিও না। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিলেক্টেড প্রশ্ন। কিভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে, কীরকমভাবে প্রশ্ন তোমাদেরকে ধরে রাখতে হবে, কতগুলো করতে হবে, সে সম্বন্ধে আমি আলোচনা করে দিলাম। আরও যদি ডিটেলসে জানতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তাছাড়াও আমাদের পেড কোর্স রয়েছে, এখানে যুক্ত হয়ে যেতে পারো। সেখানে সব রকম প্রশ্ন ডিটেলসে আলোচনা করে দেওয়া রয়েছে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।